দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, টাকা টাকা। দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সঙ্গে হাজির হয়েছে আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিক নিয়ে। দর্শক, আজকে কথা বলবো এনসিপি, একটি নবগঠিত রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের এখনও কোনো আদর্শিক অবস্থান আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা ধরে নিয়েছি এই দীর্ঘ কয়েক মাসের কার্যক্রমে যে এটি একটি পপুলিস্ট রাজনৈতিক দল, এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে গড়ে উঠেছে, সেই একই আদলে বাংলাদেশে সম্ভবত গড়ে উঠছে এই জনগণের দল হিসেবে নাগরিক পার্টি। ওইখানে যে জনতার কথা বলা হচ্ছে, এখানে সেই নাগরিকের কথা বলা হচ্ছে। আমি দেখার চেষ্টা করছি যে জাসদের প্রভাব, বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক বা শিবিরের প্রভাব, এগুলোর বাইরেও কিভাবে জাতীয় নাগরিক পার্টি একটি রূপ ধারণ করছে, যে রাজনৈতিক দলটি ভবিষ্যতে হয়তো মোদির মতো একটি রাজনৈতিক দল বা বিজেপির মতো একটি রাজনৈতিক দল হয়ে উঠতে পারে। আমি সরাসরি বলবো না যে বিজেপির মতো একটি রাজনৈতিক দল হবেই, বাট যে সমস্ত জায়গাগুলোতে আমি মিল পাচ্ছি যে মোদি যেরকম একটা পপুলিস্ট লিডার, সেই একই রকম নাহিদ বা তার লোকজন বা তাদের যারা বুদ্ধি দেন, যারা সরকারে থেকে, তাদের বুদ্ধিতে এইরকম একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের অনেক সম্ভাবনা ছিল। আমি আপনাদেরকে অন্তত দুটো ভিডিওতে বলেছি যে এইরকম একটি রাজনৈতিক দলের অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা থাকার দলটি কিভাবে আমার মনে হয়েছে যে একটি পপুলিস্ট দল হয়ে উঠেছে, এবং সেই পপুলিস্ট দল হওয়ার কারণে ভবিষ্যতে এই রাজনৈতিক দলটি হয় হারিয়ে যাবে, অথবা এই দলটির থেকে যে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ আশা করেছিল, সেইটা হয়তো তারা আর দেখাতে পারবে না। আর যদি তারা ভুল সূত্রে নেয়, আমি এখনও বিশ্বাস করি যে বাংলাদেশে যে তার রাজনীতিটা সত্যিকার অর্থে করতে পারে, তাহলে ভবিষ্যতে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের একটি সবচাইতে জনপ্রিয় দল হয়ে উঠতে পারে। সেটা পপুলিস্ট দল হিসেবে না, একটি ইনসাফের দল হিসেবে উঠতে পারে। তাহলে আমি আজকে শুরুতে আপনাদেরকে বলতে চাই কিভাবে আমি এবং কেন আমি বলছি যে এটি একটি জনপ্রিয় রাজনৈতিক দল বা পপুলিস্ট পার্টি। আমি এই জন্য বলছি না যে এই দলটির প্রতি আমার কোনো কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে, বরঞ্চ এই দলের শীর্ষ নেতাদের সঙ্গে আমি বলেছি, এবং আমি তাদেরকে যখন দায়ী করেছি যে আপনারা একটি রাজনৈতিক দল সত্যিকার অর্থে তৈরি করার বদলে আপনারা এই মুহূর্তে একটি পপুলিস্ট দল গঠন করছেন, যেটা ভবিষ্যতের জন্য ঠিক নয়, তারা আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে না, এটা কোনো অবস্থাতেই পপুলিস্ট দল নয়। আর আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই দিকে নেভিগেট করব এবং বলার চেষ্টা করব যে আসলে এটা একটা পপুলিস্ট দল, এবং বলতে পারেন যে বাংলাদেশে মোদির যে একটা ভার্সন, মোদি যেভাবে তার দেশে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ জনগণের পার্টি বানানোর চেষ্টা করেছে, এইখানেও বাংলাদেশে ঠিক একই ফরম্যাটে নাগরিকের পার্টি তৈরি হচ্ছে। দর্শক, এই পপুলিজমের ধারণাটা নিয়ে ভারতে কিন্তু সব মহলে প্রচণ্ড উদ্বেগ রয়েছে। আমি প্রথম এটা বুঝতে পারি ভারতে যখন আমি একটা পলিটিক্যাল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম, তখন তারা আমি তো দেখছি খালি চোখে মোদির এগেনস্টে এইখানে মমতা চটাং কথা বলে, কিন্তু তারপরেও কেন ওইখানকার মানুষরা তাকে একইভাবে দেখে না, এবং কেন তার বিরুদ্ধে একটা বড় অংশ দাঁড়িয়ে গেছে। তখন পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই যে জনপ্রিয়তাবাদী যে শব্দটা রয়েছে বা পপুলিস্ট যে রাজনীতি রয়েছে, এইটা থেকেই মূলত বাংলাদেশে এক ধরনের পপুলিস্ট পারসেপশন আসতে চাইছে। আমি ভেতরে একটা কথা বলে নিছি, লাইক অ্যানেকডট। আমার কাছে মনে হয়েছিল যে শেখ হাসিনা, যিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন এবং খুবই নির্লজ্জভাবে তাকে চলে যেতে হয়েছে, ইনি শুরু করেছিলেন আসলে পপুলিস্ট লিডার হওয়ার জন্য। এবং আপনারা যদি দেখেন তার তৈরি করা যে মব জাস্টিস 2013 সালে, যার মধ্য দিয়ে অনেক জামাত নেতাকে ফাঁসি দেওয়া নিশ্চিত করা হয়েছে, সেই ক্রিয়াটা ছিল কিন্তু একটা পপুলিস্ট আইডিয়া। এই সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি নিজেই বলেছেন যে প্রথম কোনো মব জাস্টিস যদি হয় বাংলাদেশে, সেটা হচ্ছে এই গণজাগরণ মঞ্চের নামে কথিত শাহবাগ আন্দোলন। এই শাহবাগ আন্দোলনকে যদি আপনি ধরে নেন যে এটা একটা পপুলিস্ট মুভমেন্ট, বা আমি যেহেতু ধরে নিচ্ছি এটাকে পপুলিস্ট মুভমেন্ট, তাহলে আপনি দেখবেন যে তার মধ্য দিয়ে কি ভয়ঙ্করভাবে
স্নায়কতন্ত্র বা স্বৈরশাসকে রূপান্তরিত হয়েছিল। এই কারণে আমার ভয় যে বাংলাদেশে যদি আবারও পপুলিস্ট কোনো রাজনৈতিক দলের উত্থান ঘটে এবং সেটা যদি নাহিদ ইসলামীদের মতো নেতৃত্বের হাতে হয়, তাহলে আমাদের জন্য সত্যিই একটা ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। কেননা তাদের বয়স এখন ধরেন সবার বয়স মোটামুটি 25 থেকে 35-এর ভেতরে, তাদের সাথে এবং তাদের নেতৃত্বে যারা আছেন এবং তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ বা কুপরামর্শ দিয়ে থাকেন, তাদের এই দলটা যদি এইভাবে চলতে থাকে তাহলে একসময় হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে এবং হয়তো আপনি দেখবেন যে তখন আজকে যারা বিভিন্ন পদ পজিশনে আছে তারা তখন হয়তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তখন এই পপুলিস্ট দল আলটিমেটলি কি আর একটা শেখ হাসিনা হবে কিনা। আচ্ছা, এই পপুলিস্ট পার্টির ধারণাটা কখন এসেছে? পপুলিস্ট পার্টির ধারণাটা এসেছে 1829 সালের দিকে, যখন আমেরিকার 7ম রাষ্ট্রপতি, যার নাম হচ্ছেন অ্যান্ড্রু জ্যাকসন, উনি প্রেসিডেন্ট হন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে তখন তৎকালীন নাগরিক সমাজ বা একই সঙ্গে যদি আপনি বলেন যে একাডেমিক, তারা বলছিলেন যে তিনি হচ্ছে কিং মব। উনি মব তৈরি করতেন কিভাবে? উনি এইটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধি, আর একই সঙ্গে তার সাথে যে প্রতিদ্বন্দ্বী ছিল সে হচ্ছে অ্যারিস্টোক্রেট এলিটদের প্রতিনিধি, ফলে তাকে হারিয়ে দিতে উনি খুব সক্ষম হয়েছিলেন। এবং তখন যে পার্টির উদ্ভব ঘটে আমেরিকাতে সেটা ছিল হচ্ছে পিপলস পার্টি। তো পিপলস পার্টির সঙ্গে কী মিল আছে? সিটিজেন পার্টি, যে পিপলস আর যে সিটিজেন, অর্থাৎ মানুষেরকে ফোকাস করে কিন্তু একটা পার্টি, মানে আইডিয়াকে ফোকাস করে না, কোনো আইডিয়াকে তারা তখন চুজ করে নাই। যেমন ধরেন মাওইজম থেকে, তাই না? তারপরে লেনিনিস্ট নিয়ে, তারপর ন্যাশনালিস্ট নিয়ে, ইসলামিস্ট তাদের ইসলামিক আইডিয়া থেকে বা আইডিওলজি থেকে। বাট দে ওয়ার মোর লাইক দ্য পিপল, তাই না? পিপল, আমরা একদম মানুষের, যেমন ভারতীয় জনতা পার্টি, ভারতের বিজেপি। এই জায়গার সবচেয়ে সংকটটা কি জানেন? এখানে সংকটটা হচ্ছে যে আপনারা এই ধরনের রাজনৈতিক দলগুলো যখন এনিমি তৈরি করে, ধরুন ওই সময় অ্যান্ড্রু জ্যাকসন যেভাবে সমাজকে বিভক্ত করে বাইনারি ক্রিয়েট করে তাদের মতো করে তারা ট্রাই করেছিল জিততে, ঠিক একই কায়দায় দেখেন এখন বলা হয় যে বিএনপি হচ্ছে চাঁদাবাজের দল, চাঁদাবাজ আর আমরা ভালো। এখন দেখা গেল যে ভালো তো এখন যদি প্রকাশ না পাইতো, বন্ধু স্বামী যদি ভিডিও লিক না করতো যে এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই যে ইয়ের ভিতর থেকে টাকা নিচ্ছে, গাড়ির ভিতরে টাকা নিচ্ছে, বা ওই যে ভিডিও আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে টাকা নিচ্ছে, এইগুলো যদি ভিডিও না আসতো, আপনি তো ধরেই নিতেন যে বাংলাদেশে একমাত্র চাঁদাবাজ দল হচ্ছে বিএনপি। জামাতের মতো একেবারে, জামাতের বড় বড় ঘটনা ঘটে গেছে যেটা কোনো বাংলাদেশের মিডিয়াতে এখন পর্যন্ত আসে নাই। তারা কিভাবে চাঁদাবাজির সাথে লিপ্ত রয়েছে এইগুলো নিয়ে তেমন কোনো রিপোর্টই আপনি খুঁজে পাবেন না। যদি বাংলাদেশের মিডিয়া কেন এগুলো এখন প্রকাশ করছে না সেটা আমি জানি না। হয়তো বা আমাদের ভেতরে এক ধরনের দুর্বলতা কাজ করে যে ভাই কিভাবে কি করব, কি হবে না হবে, পরে আবার ফ্যাসিবাদের দোসর হয়ে যাব, এই ভয়ে। অর্থাৎ এই যে দেখেন চাঁদাবাজ বলে আপনাকে যে সোসাইটিতে আর একটা পার্টি বানাই ফেলতেছে, এইটাই হচ্ছে মূলত এই পপুলিস্ট আইডিয়ার ওয়ান অফ দ্য কোর ডাইমেনশন বলতে পারেন। এনসিপির মতো একটা রাজনৈতিক দল, এর কিন্তু অনেক আইডিয়া নিয়ে সে কাজ করতে পারতো। আইডিয়া বলতে হচ্ছে যে একটা পারসেপশন বা একটা মোটা দাগে একটা আইডিয়া। আপনি এখন পর্যন্ত কি জানেন যে রাজনৈতিক দল হিসেবে এটা কি সেন্ট্রিস্ট লেফট, সেন্ট্রিস্ট নাকি সেন্ট্রিস্ট রাইট, নাকি ফার রাইট অথবা লেফট, ফার লেফট, এইটা কিন্তু তারা কোথাও কোনো লিখিত আকারে কোথাও প্রকাশ করে নাই। তাহলে আপনি দেখেন এটা কিসের ভিত্তিতে বলতেছেন? তাদের বয়ানের ভিত্তিতে। তাদের বয়ান কি? চাটামবাজি মোস্ট অফ দ্য দিন। এই যে 1 মাস ঘুরছে না, আপনি এদের চাটামবাজি ছাড়া, হ্যাঁ, আর যে উল্টাপাল্টা কমেন্ট ছাড়া আপনি বিশ্বাস করেন কিছু দেখাইতেই পারবেন না। তারা কি দেখতে চায়, বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, এর কোনো বয়ান আছে? তারা বাংলাদেশকে কোথায় নিবে, কি ধরনের প্রজেক্ট তারা করবে, নির্বাচিত হলে তাদের ভিশন কী হবে, তাদের 20 বছর পরে তারা কি করতে চায়, 10 বছর পরে কী করতে চায়, যেসব কোনো প্ল্যান আছে? নাই, সব চাটামবাজি। এবং ওই যে ইয়েতে গেছে, নাসির সাহেব নামে একজন আছে, উনি কক্সবাজারে গেছে, সালাউদ্দিন সাহেবের নিয়ে খানিকটা গাবাইলো, তারপরে গেল হচ্ছে নেত্রকোনা, সেখানে বাবরকে নিয়ে গালাইলো। মানে এইগুলা দিয়ে সে যখন দেখছে যে তার মিডিয়াতে 4 নম্বর 5 নম্বর পেজেও তার নিউজ আসতেছে না, চাটামবাজি শুরু করলো। চাটামবাজি একই সঙ্গে আর একটা কাজ কী করে, সেটা হচ্ছে ফেসবুকের। বাংলাদেশের মিডিয়ার অবস্থা তো ভয়াবহ খারাপ, সে তার দিক জ্ঞান শূন্য হয়ে গেছে।
ফলে সে ফেসবুকে কেউ যদি জোরে কাশি দেয়, হ্যাঁ, এবং তার যদি ফলোয়ার ধরেন 20,000, 30,000 বা 40,000 হয়, তাহলে ওইটা টুক করে উঠাই দিয়ে বলবে যে ভাই এটা বলছে। আমরাও দেখি ওরে বাবা, এটা তো একটা বিশাল ব্যাপার, এইটা তো হয়ে গেছে, এটা তো মিডিয়ার যদি এইটার অবস্থা হয়, তাহলে ভাই মানুষজন ফেসবুকে যে এতদিন গালি দিত, তাহলে ফেসবুকের গালি দেওয়ার কি আছে? আচ্ছা আসেন আসল কথায়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন যেটা আমরা অনেকে মস্করা কইরা বলি যে দিল্লি না ঢাকা, টাকা টাকা, এই কথাগুলো বলার আগে আমার নাহিদকে নিয়ে একটি বলার দরকার আছে। নাহিদকে দেখে আমি বেশি ইমপ্রেস হয়েছিলাম। ওকে আমি ওয়াল স্ট্রিট জার্নালের জন্য ইন্টারভিউ করছি, আরও বিদেশি অনেকগুলো মিডিয়ার জন্য ওকে ইন্টারভিউ করছি আমি যখনই কাজ করছি। আমার কাছে বিদেশি রিসার্চ গ্রুপের জন্য হয়ে ওকে ইন্টারভিউ করছি। আমার কাছে মনে হয়েছে যে ও যদি রাজনীতিটা করে তাইলে কিন্তু রাজনীতিতে তার প্রসপেক্ট আছে। তাদেরকে পছন্দ করার একটা বিশাল কারণ ছিল যে তারা প্রথম কোনো রাজনৈতিক দল বাংলাদেশে তরুণ প্রজন্মদের মধ্যে দিয়ে বেড়ে উঠতেছে যারা একেবারে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে। এর আগে ধরেন 60-এর দশক, 70-এর দশকে বা 50-এর দশকে শেখ মুজিব ছিল একেবারে অজপাড়াগায় থেকে চলে আসা একটা নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্বে আসে, যেই কারণে বামরা বা এলিটরা তাকে সহ্য করতে পারতো না। এরা একটা ধরেন নতুন একটা ফোর্স যারা এলিটকে চ্যালেঞ্জ করবে না, কিন্তু আবার বৃহত্তর কমিউনিটিকে তারা একসাথে করবে। আমার কিন্তু ভালো লাগছিল যে আচ্ছা ঠিক আছে, এরা যদি ভালো করে তাহলে বাংলাদেশের সব ধরনের মানুষ, মধ্যবিত্ত হওয়ার সুবিধাটা কি, আপনি নিম্ন মধ্যবিত্তের কাছে যেতে পারবেন, ওয়ার্কিং ক্লাসের কাছে যেতে পারবেন, ফকির মিসকিনের কাছে যেতে পারবেন, আবার আপনি আপার ক্লাসে যেতে পারবেন। কিন্তু যদি একেবারে আপনার নিচের ক্লাসের হন, বাংলাদেশের সোসাইটিতে আপার ক্লাসে রিচ করাটা খুব মানে ওই বুয়া আর মালিকের সম্পর্ক হয়ে যায়, তাহলে ওইটা মানে কোনো কাজ করে না। সো আমি ভাবছিলাম যে এই ব্যাপারটা হবে, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে এরা কিন্তু আসল জায়গায় আর থাকে নাই। আমি একটা জায়গায় এসে বুঝতে পারলাম যে এরা যে কাজগুলো করতেছে সেই জায়গাগুলোর সাথে আসলে পপুলিস্ট পলিটিক্সটা জড়িত। এখন পপুলিস্ট পলিটিক্সের ইয়েটা কি, টেন্ডেন্সি কীভাবে আপনি বুঝবেন? পপুলিস্ট পলিটিক্সটা হচ্ছে খুব সহজ, এটা নিয়ে খুব আপনি মানে গুগলে সার্চ দিলে আপনি শত শত লেখা পাবেন। কিন্তু খুব দারুণ একটা গবেষণা করছে ব্রিটিশ প্রতিষ্ঠান। তারা বলতেছে যে যদি 3-4টা ক্রাইটেরিয়া থাকে তুমি ধরে নিবা যে এটা একটা পপুলিস্ট মুভমেন্ট। পপুলিস্ট তারা কী করে? তারা প্রথমেই চেষ্টা করে কালচারাল একটা পপুলিজম তৈরি করার, তা না হলে তারা কি করে সোশিও ইকোনমিক পপুলিজম তৈরি করে, তা না হলে কী করে, এবং তারা হচ্ছে এন্টি এস্টাবলিশমেন্ট একটা রোল শো করে। আমরা দেখতে পাইছি কি, আমরা দেখতে পাইছি যে তারা ওই যে 47 দিয়ে শুরু করছে, তারা চায় যে সেই 71 না 47-এ যাইতে হবে। 47-এ তো বাংলাদেশ ছিল, তাই না? তো ওই 47-এ, তা আমি বলি যে ভাই 47-এ যাইতে চাও, তাহলে তুমি কেন 1905-এ যাইতে চাও না? তখনও তো ভাই আমাদের দেশ হয়েছিল 1905 সালে, সুন্দর বঙ্গভঙ্গ হইল, সেই যে আমাদের ব্রিটিশ। এটার উত্তর আমি পাই নাই, বাট আমি জাস্ট হাইপোথেটিক্যালি বললাম। তার মানে তারা ওই যে আপনার কালচারাল একটা ডিভিশন ক্রিয়েট করতে চায়, পপুলিজম টানতে চায় যে 47-এর পরে আমাদের এইটা হয়েছিল। তাহলে কী হলো 47-এ? আপনি তখন 47-এ কী হয়েছিল? দেশ ভাগ হইলো, তারপরে কী হইলো 47-এ? ভাই আমরা ইয়ে করলাম, মুসলিম লীগের মতো জামাত যেটা চাইছিল যে ভাই ইউনাইটেড হিন্দ হবে। এই যে কালচারাল একটা পপুলিজম তারা আনার চেষ্টা করতেছে, এবং তারা বলতেছে যে ভাই এটা কিন্তু এটার সাথে ধর্মীয় ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসটাও কিন্তু বাংলাদেশের গরু খাওয়া মুসলমান যারা আছে না, যারা অল্প কিছু হইলে পারে গরম হয়ে যায়, এরা কিন্তু খুব মজা পেয়ে যাবে। আরে তাই তো, আমি তো 47-এ আমার আইডেন্টিটি ছিল, আমি তো হারাই ফেলছি। তো এই গোষ্ঠীর কিন্তু এই পপুলিজমটা কিন্তু একসাথে হইতেছে। এই যে শালা মানুষ মারা গেছে, 71-এ যুদ্ধ হয়েছে, এইটার যে একটা ইফেক্ট আছে, এইটারে পুরো হাওয়াই করে দিবে। সো এটা কী করতেছে? এটা কালচারাল পপুলিজম করতেছে। পপুলিজম করার সাথে সাথে সে ইউনাইটেড করে। কীভাবে ইউনাইটেড করে? ধরেন হঠাৎ করে তাদের মনে হয়েছে যে একটা জায়গায় যদি আমি পপুলিজমটাকে একসাথে করতে পারি তাহলে কী হইতে পারে হচ্ছে প্যালেস্টাইন ইস্যু। আরে প্যালেস্টাইন ইস্যুতে তো সবাই কথা বলবে, তাহলে আসো ভাই আমরা এই যে কালচারাল পপুলিজমটা করি, গলায় একটা মাফলার ঝুলায় আমার সবাই মিলে হচ্ছে বলবো যে ভাই আমি আসি, আমি প্যালেস্টাইনের জন্য আসি, আমি প্যালেস্টাইনের জন্য ভালোবাসা আছে। ভাই প্যালেস্টাইনের জন্য বাংলাদেশে তো প্রত্যেকটা মানুষ আছে, তাহলে তুমি এটা করতেছো কিসের জন্য? তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্যটা হইতেছে ওই যে 47-এর যে তোমার আইডিয়া, 47-এর যে আইডিয়াটাকে তুমি ওইটা তুমি আসলে মাইনরিটি একটা কমপ্লেক্সের মধ্যে আসো, এবং দেখুন এইটার বয়ান তৈরি করতেছে আবার কি, ওই যে গুম কমিশনের কথা কইছি না, গুম কমিশন আপনার জন্য গল্প তৈরি করতেছে যে ভাই বাংলাদেশে মূলত নির্যাতনের শিকার হয়েছে মুসলমানরা, ভাই আর কেউ হয় নাই, সব হিন্দুরা হচ্ছে আরামে ছিল, সবাই আরামে ছিল, শুধু যারা ধর্মের কথা কইছে তাদেরকে শেখ হাসিনা ভাঙিয়া দিছে। তো এই সমস্ত বয়ান তৈরি করে,
হ্যাঁ, বলছে ভাই তাদেরকে গুম করে রাখছে। কাকে গুম করেছে? ওই যে দেখেন না, আপনাদের ইয়েরে গুম করে রাখছিল, আজমিরে গুম করে রাখছিল, তারপরে হচ্ছে আর এরকম অনেকে গুম করে রাখছে, সব যারা ইসলামিক স্কলার ছিল সবাইরে গুম করে ফেলছে। আমি তো বলছি যে ভাই এটা তো একটা পলিটিক্যাল ইস্যু, সব পলিটিক্যাল ডিসেন্টকে আটকাইছে, কিন্তু তারা এই যে কালচারাল একটা পপুলিজম তৈরি করবে তার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনার এক একটা জিনিস ইনপুট দিতেছে। এইগুলার আবার ধরেন ওই যে আজকে তৈরি হয়েছে কি যেন ইন্তেফাদা, এগুলো কিন্তু সব প্রত্যেকটা এক একটা কী বলে ব্লকস মিলায়ে কালচারাল পপুলিজম তৈরি করতেছে। এরপরে হচ্ছে আপনার সোশিও ইকোনমিক যে পপুলিজম, এটা মোদি করে ফেলছে। মোদি করছে কেমনে? ওই যে বলছে দেখো এই যে তোমরা জানো না কিন্তু বুঝছো, এই ইয়ে কিন্তু মূলত কংগ্রেস হইতেছে হচ্ছে এলিটদের সংগঠন, ওরা তো এলিট, ওরা তো সব, আর আমি চাওয়ালা ভাই, আমি চাওয়ালা, আমি চা, আমার বাপ চা বেচছে, আমি দেখো ভাই চালা, আমি চাওয়ালা সন্তান, আমি কিন্তু তোমাদের লোক। এবং ওবিসিরা কিন্তু এটাই খাইছে, এই কারণেই কিন্তু ইন্ডিয়াতে ভোট, মোদির যে ভোটার ব্যাংক ওবিসি, মেনলি ওবিসি, এবং লোয়ার কাস্টেতে সে তা হিউজ পপুলার, এবং এই কারণে আপনি দেখবেন যে লোয়ার কাস্টে সে এতটাই পপুলার, কানাইয়া কুমারের মতো লোকও কিন্তু পরে কংগ্রেসে আসছে, কিন্তু সে জিততে পারে নাই। তো এইটা বাংলাদেশে ঠিক ওইভাবে যেরকম ইন্ডিয়াতে খাওয়াইছে, বাংলাদেশেও ঠিকই একইভাবে তারা করতেছে। কীভাবে? ওই যে দেখেন আমরা ভালো, আর হচ্ছে বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি চাঁদাবাজের দল, ভুলে ভুলে কী করতেছে? আরে ভাই বিএনপি চাঁদাবাজের দল, জামাত চাঁদাবাজের দল, চাঁদাবাজ তো রাজনীতিবিদদের সবাই করে, ইউএন চলে চাঁদাবাজির টাকায়, রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র চাঁদা দিয়ে দিয়ে হচ্ছে দেশ চালায়। তো চাঁদাবাজি একমাত্র খারাপ হয়ে ওঠার বিষয় নাকি তোমার আইডিয়াটা আসল? সেটা প্রশ্নের উত্তর দাও। থার্ড যে জিনিসটা করে এই আপনার পপুলিস্টরা, সেটা হচ্ছে করার চেষ্টা করে, সেটা হচ্ছে এন্টি এস্টাবলিশমেন্ট একটা আইডিওলজি তারা ডেভেলপ করে যে ভাই বাংলাদেশে, এটা কিন্তু শেখ হাসিনা করছিল, আপনারা জানেন কিনা, শেখ হাসিনা কিন্তু যা যা পরিকল্পনা করছে, যত পরিকল্পনা করছে, তার সবসময় ভয় থাকলো যে আর্মি ঠেকাও, আর্মি আমারে মারবে, আর্মি আমার এটা করবে, আর্মি আমার ঝামেলা করবে। যদিও আর্মি বা বিমান বাহিনী তারা ইন্ডিয়াতে সসম্মানের সাথে দিয়ে আসছে, এই পোলাপানের মধ্যে অর্থাৎ এই যে এনসিপি, এদের মধ্যে কিন্তু একই জায়গা আছে, এবং এদের যে কোনো আইডিয়া নাই সেটা নিয়ে আমি পরে আসতেছি। এই সেম তারা কিন্তু কী করছে, ও যে ক্যাপ্টেন, আপনি মনে আছে এরকম করলে হাসনাত সাহেব এই কাজটা করছে। কী করছে? সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর এখানে আসবেন। আর একটা পার্টিও আছে, এবি পার্টিও কিন্তু এরকম পপুলিস্ট হওয়ার জন্য সে ট্রাই করতেছে। তারাই আমি তাদের সাথে কথা বলছি, যে আমি পছন্দ করি তাদেরকে বলছি যে ভাই পপুলিস্ট হবেন না, পপুলিস্ট হবেন, পপুলিস্ট হওয়ার জন্য যারা আপনাদেরকে আইডিয়া দিচ্ছেন, সেটা আমেরিকানরা দিক আর আমেরিকানদের চামচারা দিক, যেই দিক, ইটস এ ব্যাড আইডিয়া। এটা বাংলাদেশের আইডিয়া না, বাংলাদেশের সাথে যেটা কাস্টমাইজ সেটা করেন। একইভাবে মোদি কী করতো, এই মোদি ইন্ডিয়াতে দেখবেন, ইন্ডিয়াতে কী করে, কিছু কইলে কয়ে পাকিস্তানে চলে যা, পাকিস্তান মোদি, পাকিস্তানও সে মোদি। তারপরে মোদি আরও কী করে, মোদি আপনাকে এমনভাবে একটা এনিমি তৈরি করে ফেলছে, এখন সে কি এমন ধারণা আপনাকে দিয়ে দিছে যে আপনি একটা অটোমেটিক্যালি এনিমি তৈরি করবেন। বাংলাদেশে একইভাবে এই যে বাচ্চাদের যে রাজনৈতিক দল, তারা একইভাবে এন্টি এস্টাবলিশমেন্ট একটা রোল। পাকিস্তানে এটা হইছে, পাকিস্তানে ইমরান খান কিন্তু এই চটকদার কাজ করতে গেছিল, এখন সবগুলো জেলের মধ্যে পৌঁছতেছে, এগুলো রিফাইন্ড হবে। বাটপাড়গুলা কীরকম পাকিস্তানে বাটপাড়ি করছে জানেন? পাকিস্তানে সেনাবাহিনীর সহায়তায় তারা ক্ষমতায় আগে গেছে, যায় যখন তাদের মনে হয়েছে যে না এইবার সাইজ করব, হ্যাঁ, তারপরে তারা হচ্ছে এটার এগেনস্টে কথা বলা শুরু করছে। আরে ভাই তোমার এইটা তো দরকার নাই, তোমার কাজ হচ্ছে রিফাইন্ড করা। সোসাইটিতে যদি কোথাও প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে সলভ করবো ইউ উইথ ইউর আইডিয়া। তুমি কি করতেছো এর সাথে? শেখ হাসিনা এই কাজটা করতো, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি। শেখ হাসিনা হচ্ছে ব্যুরোক্রেসির সাথে আর্মির সাথে পুলিশের সাথে ব্যুরোক্রেসি, এই খেলাগুলো দিয়ে দিয়ে সে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকছে। তো এইটা কি করে, এটা হচ্ছে যে এটা আর একটা ভার্সন। কিন্তু এনসিপি যে করতেছে সেটা হচ্ছে সে এন্টি এস্টাবলিশমেন্ট হওয়ার চেষ্টা করতেছে। এবং এই পপুলিজমের দুইটা কোর আইডিয়া আছে। একটা হচ্ছে যে সে তার নিজের দল তৈরি করে, এই যে মানুষ, এই যে বলো না যে সে নাগরিকের পার্টি, হ্যাঁ, তার কিন্তু আইডিয়া না, নাগরিককে সে মব তৈরি করে, অর্থাৎ নাগরিকের ইচ্ছাই হচ্ছে রাজনীতি। নাগরিক যদি মনে করে সবাই মিলে একসাথে ডাল ভাত খাবে, তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার। নাগরিক যদি মনে করে যে তারা একসাথে করে কান্নাকাটি করবে, তাহলে সেটা তাদের জাতীয় কান্না দিবস। ঠিক আছে? এইভাবে তারা
ওই এবং তাদের যদি ইচ্ছে হয় তাহলে তারা শাহবাগকে ওই যে আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন যে শাহবাগে তারা দাঁড়িয়ে গেছে এবং তাদের কিন্তু এটা কিন্তু কোনো আইডিয়া থাকে না এদের আইডিয়া কি হবে এবং আইডিয়া থাকে না সেই কথা এই যে মুখে শুনুন তাদেরই একজন গুরুদেব তার মুখে শুনুক মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক বাংলাদেশের এই মুহূর্তের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব যিনি ক্যাবিনেট মেম্বারদের সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন উনি কি বলছেন শুনেন উনি রাজনৈতিক দল স্বভাবতই অসহিষ্ণু বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না এটা আমাদের নেচার আমি দুটো এক্সাম্পল দেই আপনাদেরকে এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না এনসিপি এখনো তো রাজনীতি শেখে নাই সেদিনের বাচ্চা তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম আমার দুই সহকর্মী এখানে বসে আছেন আবদাল এবং জাহেদ তাদের অন্তর্কোন্দল নিয়ে মানে এনসিপির অন্তর্কোন্দল নিয়ে নিউজ করেছিলাম সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধেও বলি নাই তাদের ভিতরের যে আদর্শিক লড়াই তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না কাজে এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি কাহিনী কিন্তু এখানে আর একটা আছে কাহিনী যে জিনিসটা অনেকে জানে না এনসিপির মানে প্রেসিডেন্ট বা নেতৃত্ব দেওয়ার জন্য উনি প্রপোজ করছিল খলিলুর রহমানের নাম এই যে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা আমাকে ওদের লোকই বলছে তো এটা স্টুডেন্টরা মাইনা নেয় নাই বলছে যে ভাই আমরা যা করতে পারি আমরাই করব এনসিপির লোকজন যখন মাইনা নেয় তারপরে কিন্তু আস্তে 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 তার সাথে দূরত্ব তৈরি হয়েছে এনসিপি সবাই কিন্তু খারাপ না ভাই এটা আপনাকে 100% মানতে হবে কিছু পাকনা লোকজন আছে আর কিছু একেবারে মানে অপদার্থ আছে যারা লাইফে মানে বাঁশ দেওয়া ছাড়া কিছু করতে পারে না সেই সমস্ত লোক কিছু মানে বাংলাদেশের 12টা বাজাইতে পারে নাই এনসিপিকে দিয়ে 12টা এন্টি এস্টাবলিশমেন্টের কথাটা বললাম যে এন্টি এস্টাবলিশমেন্টের জন্য কি করছে দেখেন সে ওই এনিমি তৈরি করছে বাইনারি তৈরি করার জন্য কি ইয়ে করছে এখন বাইনারি আপনি কি করেন আপনি বাইনারি তৈরি করার জন্য মুজিববাদ মুর্দাবাদ এটা আপনি মুজিববাদ কখনো শুনছেন মুজিববাদ নিয়ে পড়ছি এই যে সেদিন দেখছি যে ভাই মুজিববাদটা কি আসলে আমার তো কি মুজিববাদ আইডিয়াটা আপনার মাথার ভিতরে ঢুকাইতেছে প্রত্যেক দিন এনসিপি ঢুকাইতেছে যে ভাই এটা একটা খারাপ জিনিস ভাই জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এটা যার কাছে যে আইডিয়া সে নিবে আমাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে তো একটা পার্টি হয়ে যেতে পারে জাতীয়তাবাদ নিয়ে তো একটা পার্টি হয়ে যেতেছে আপনি মুজিববাদরে ফুলাই ফাপায় বিশাল জিনিস বানায় একটা বাংলাদেশে মাহফুজকে আমি শুনেছি যে আমাদের তথ্যমন্ত্রী তাকে আমি বলতে শুনি মুজিববাদ নিয়েছে দুই কথা ইয়ে করে দেয় হ্যাঁ বাঙালি জাতীয়তাবাদ আরে ভাই বাঙালি জাতীয়তাবাদের কথা এখন কে কইতেছে আমি ব্রিটেনের মতো জায়গায় আমার বন্ধুরা আমারে বলছে যে সব বাঙালি একসাথে আমরা একটা ছবি তুললাম স্যার আমি বাঙালি না ভাই আমি বাংলাদেশি আমার ওই আইডেন্টিটি নিয়ে আমার কোনো ঝামেলা নাই আমি বাংলাদেশি স্রেফ বাংলাদেশি তো ওরা তো আমার প্রতি খুব মাইন্ড করছে আমি বললাম যে ভাই তোমরা বাঙালি করো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট বাঙালি আমি বাংলাদেশি তুমি ইন্ডিয়ান তুমি পাকিস্তানি এই জাতীয়তাবাদ নিয়ে তুমি থাকো ভাই আমার এর ভেতরের আর কোনো খাঁচের ভেতরে দরকার নেই তাহলে এই যে মুজিববাদ করে সে আসলে কী করতেছে ধরেন আমাকে ফেসবুকে টুইটারে অনেকে বলার চেষ্টা করে হচ্ছে আমি ফ্যাসিবাদের দোসর এটা মানে কি আপনি ডিভাইড করার চেষ্টা করতেছেন এই যে ডিভাইড করে ফেলা এই যে আপনি হচ্ছেন জুলাইয়ের চেতনার অধিষ্ঠিত নাগরিক আর আমি হইতেছি ফ্যাসিবাদের দোসর আমি ডক্টর ইউনুসের প্রেস সচিবের সমালোচনা করছি এই কারণে আমাকে বা তার কিছু কাজ অবশ্যই ডক্টর ইউনুস সেন্ট নন তার অনেক কাজে আমি সমালোচনা করছি এই যে সমালোচনা করছি এই কারণে আমি হয়ে গেছি কি আমি হচ্ছে ফ্যাসিবাদের দোসর হয়ে গেছি আমাকে প্রায় এখন টুইটারে আমাকে লেখে যে ইন্ডিয়া চলে যা তারপরে আবার বলে কি যে হাসিনার পুত হ্যাঁ মোদির পুত এইগুলা কি মানে আপনি সোসাইটিটাকে ভাঙতেছেন কিভাবে ওই যে বাইনারি যে আমি হইতেছে আসল ভূমিপুত্র হ্যাঁ আমি হইলাম যে সেই ব্যক্তি যে ডেফিনেটলি ইয়ে করতে পারি আপনাদের জন্য সব কিছু করতে পারি আমি আপনাদেরকে সুন্দর বাংলাদেশ দিব এইটা আগডুম বাগডুম দিব আসলে কি আপনি এই মুজিববাদের কথা আপনাদের কে কইতে কয় তার মানে কি এই যে মুজিববাদের কথা কন না আর ওই যে ইন্ডিয়াতে আর একজন বসে আছে মোদি সাহেব উনি কিসের কথা বলে জানেন উনি বলে অখণ্ড ভারতের কথা অখণ্ড ভারত করতে চায় তাহলে এখন আপনি এর কাউন্টার দেন কীভাবে ওই যে আপনার ম্যাপ ট্যাপ নিয়ে কী সমস্ত গল্প শোনা যায় দিস ইজ দ্য বুলশিট সিম্পল বুলশিট বাংলাদেশের মানুষের এইগুলা খাইতে পারে না পড়তে পারে না চলতে পারে না ভালো শিক্ষা নাই দীক্ষা নাই ভালো
হেলথ ফ্যাসিলিটি নেই রুরাল এরিয়াতে, হসপিটালে কাতরায় কাতরায় মানুষ মরে, আপনারা আইসেন এই সমস্ত মুজিববাদ ধ্বংস করার আজাইরা পীড়িত মার্কা কথাবার্তা নিয়ে, গা জ্বলা যায় শালা এসব শুনলে। এই যে পপুলিস্টরা কাদেরকে এনিমি মনে করে জানেন? এরা এনিমি মনে করে হচ্ছে 3 ধরনের সেকশনকে। এইটা আপনি মিলাই দিবেন, দেখবেন যে বুঝবেন যে এই যে নাহিদ গং এরা কিভাবে এই পপুলিজমটাকে পয়দা করে রাখছে। এক হচ্ছে এদের এনিমি হচ্ছে মিডিয়া, এই জন্য মিডিয়ার পেছনে সবসময় লাগাই থাকে। মিডিয়া সম্পর্কে ওদের গুরুই কি বলতেছে আপনি শুনেন, মানে তারা কি এনসিপি কি করছে সেটা আপনি শুনেন, মাহমুদুর রহমানের মুখেই শুনেন। এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না এনসিপি, এখনো তো রাজনীতি শেখে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার 2 সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ, তাদের অন্তর্কোন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কোন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরের যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না, কাজে এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। তার মানে মিডিয়া হচ্ছে তার একটা প্রধান টার্গেট। এইটা পপুলিস্ট দলগুলোরই টার্গেট। এটা যে ওরা করতেছে বিষয়টা না, এদের সাথে কোইন্সিডেন্টও না। এটা যেহেতু ওরা এইভাবে ট্রেন্ড হচ্ছে, বা তাদের যে গুরুরা আছে, তাদের বিভিন্ন গুরু তো আছে, যে ছোটন গং টং এরা তো আছে, এরাই কিন্তু এগুলা আইডিয়াগুলো দেয় যে ভাই পপুলিজম হইলে পারে। এবং বাংলাদেশে পপুলিজমটা বাড়তেছে কিসের ভিত্তিতে জানেন? পপুলিজম আসবে হচ্ছে এই ধর্মের নামে। ওই যে আপনাকে প্রথমে বলছে যে ওই যে 47-এর কথা কইলাম না, 47-এ আপনার হয়েছে, দেশ ভাগ হয়েছে, মুসলমান হিন্দু, এই যে জিদাতি তত্ত্ব, এই যে আপনার একটা ভাইব দিছে না, ওই ভাইবের ভিতরে কিন্তু আপনার সব ভিতরে দিয়ে সব কিছু এখন আপনার ব্যাখ্যা করবে। এবং যারা দক্ষিণপন্থী তারা মনে করতেছে বাংলাদেশে এখন সবচাইতে তাদের বাম্পার ফলন হবে এবং তাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আমেরিকানরা তো চোখ বন্ধ করে আছে, আমেরিকানরা মনে করতেছে যে দেখো ভাই গণতান্ত্রিক জামাত, তাহলে তো তারা আমাদেরকে সব কিছু করে দিবে। সো দিস আর দ্য থিং, এইগুলা ন্যারেটিভ বয়ান সব কিছু করতেছে কি এই মিডিয়াকে ভয় দেখায়। মিডিয়াকে যখন আপনি চাপে রাখবেন, সামনে যখন গরু কুরবানি দিবেন, আপনি যখন বলবেন যে আর একটা গরু চলে আসতেছে এবং মব তৈরি করে আপনি সমকালের সামনে যাবেন, তখন তো তারা নিঃসন্দেহে ভয় পেয়ে যাবে। তারপরে তারা টার্গেট করে জুডিশিয়ারিকে টার্গেট করে, যে এমন যে তারাই সব কিছু। এবং দেখেন না, ওই যে বলছে কিন্তু সার্জিল বলছে যে ভাই আমাদের আইসিটি এই মামলার হইতে হবে, কি একটা টাইম লাইন থাকতে হবে। আরে ভাই, আইসিটি তাজুল সাহেবের নেতৃত্বে যে ট্রায়ালের মানে প্রসিকিউশন আছে, তাজুল সাহেব ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লয়ার ভাই আমার কাছে, তার ইন্টিগ্রিটির জন্য বলছে। আমি এখন পর্যন্ত, তারপরে কবে কী হয় জানি না, এই যে টিম করছে, টিমের অধিকাংশ যাদের আমার বন্ধুবান্ধব যারা আছে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে আমার খুব একটা এখন পর্যন্ত ডাউট হয় না। যদি হয় নিউজ করে দেবো, টেনশন করেন না। সো এই মানুষগুলো নিয়ে কাজ করতেছে, আপনি টাইম ফ্রেম দিচ্ছেন, জাজদেরকে করতেছেন, ব্যাপারটা কি? তার মানে কি ওই যে বললাম না যে এরা এইভাবে এই ফর্মে এসে করবে এইটা। তারপরে আবার কি করে, যে বিচার না হলে নির্বাচনে যাব না, বিচার ওই যে জুডিশিয়ারির উপরে আবার ক্ষমতা, জুডিশিয়ারির উপরে ব্যাপার। এরপরে যে কাজটা তারা করে, এটা তাদের একটা কমন বৈশিষ্ট্য। এটা কিন্তু আমার বানানো কোনো গল্প না, এটা হচ্ছে একদম বিভিন্ন রিসার্চে আপনি সার্চ দিলে এইগুলো অ্যাভেলেবেল পাবেন। পপুলিজমে কেমনে এনসিপি যে পপুলিস্ট হয়ে উঠতেছে, এটা পরে আরও গবেষণা হবে, তবে এখন আমি বলে রাখতেছি আর কি। দ্বিতীয়টা হইতেছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট যত অর্গানাইজেশন আছে তাইগুলোকে টার্গেট করে। যতগুলো অর্গানাইজেশন আছে সবগুলোকে তারা তাদের মতো করে লোক বসাবে, তাদের মতো করে সেটিং করবে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে যতগুলো উপদেষ্টা আছে প্রত্যেকের কম বেশি এপিএস হচ্ছে কারা, শিবিরের থেকে বা এই এনসিপির হাত ধরে, শিবিরের এনসিপি না তো, যে বৈষম্য বিরোধী বা সমন্বয়কদের হাত ধরে শিবিরের থেকে গেছে। আপনি যে ধরেন মোয়াজ্জেম যেটা ছিল, মোয়াজ্জেম সামনে দাঁড়িয়েছে, কিন্তু তো একদম শিবিরের ছিল, তারা যে আসিফ বাদ দিয়ে দিছে। এরকম ধরেন শিবির থেকে যারা গেছে, এই মানুষগুলো আসলে আপনাকে কি করবে, সে তো শিবিরের পারপাসে সার্ভ করবে, তাই না? তো ওই যে ইন্ডিপেন্ডেন্ট যে জায়গাগুলো সেখানে সেটা, এবং ওই যে যতগুলো আপনারা দেখছেন না বিভিন্ন সংস্কার কমিশনগুলোতে যত স্টুডেন্ট প্রতিনিধি ছিল সব শিবিরের, একেবারে শিবিরকে জিজ্ঞেস করেন, শিবিরে বলেন ভাই এগুলো আপনাদের লোকই না, এবং এরা প্রত্যেকের ট্র্যাক করে দেখেন এগুলো যদি শিবির না বের হয় পরে আপনি আমার ধরেন, আমি তখন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু এখন এটা প্রমাণ করে দেখেন এগুলো সব শিবিরের। এবং এইটা কীভাবে করছে, তারা ইচ্ছা করে যাতে এইখানকার দুর্বলতা টার্গেট করে তাদেরকে হিট করা। এইগুলো কথা আমি কেন বলতেছি, আমি চাই না যে বাংলাদেশে আর একটা ইউক্রেন হোক।
বাংলাদেশে আমি চাই না যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। এই যে কথিত আপনার পপুলিজম, তার একটা উদাহরণ হচ্ছে ইউক্রেন। এবং এই যে মানে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, সে তার রেটিংটা আপনাকে বলি, তার ব্যক্তিগত রেটিংটা কী ছিল, মানে জনপ্রিয়তা 2022 সালে ছিল 90%, 24 সালে 52%, বিশেষ করে এটা ছিল সবচাইতে খারাপ অবস্থা 2024 সালে, যখন সে একেবারে ফাইট মানে ইয়ে করতে পারতেছিল না সব মিলায়। এখন আবার একটু গরম টরম কথা বলে ওই যে ট্রাম্পের সাথে তর্ক করে এখন আবার এটা হচ্ছে 65%। এরপরেও কী হয়েছে দেখেন, এরপরেও তার জন্য ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে এই যে এখন তার বিরুদ্ধে বিশাল প্রোটেস্ট চলতেছে, বিকজ সে রাশিয়ানদেরকে ঠেকানোর নাম কইরা ইন্ডিপেন্ডেন্ট যে অ্যান্টি কারাপশন কমিশন ছিল তাদের, সেটাকে এজি অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের আন্ডারে নিয়ে চলে আসছে। এটা নিয়ে ওইখানে প্রোটেস্ট হচ্ছে, হিউজ প্রোটেস্ট হচ্ছে। তাহলে ওইখানে দেখেন, আপনি মিলাই দেখেন এই পপুলিস্টরা কী করে। ওই যে ওইখানেও কিন্তু সে এনিমি তৈরি করছে, রাশিয়ান, ওদের দেশের ভিতরে রাশিয়ান, ঠিক আছে। যেমন আপনি এখানে খালি ইন্ডিয়ান খুঁজেন, খুঁজেন, সালাউদ্দিন সাহেবকে আপনারা বানাই দেন কোথায়, কারণ ওই যে পপুলিস্ট আপনাকে কিন্তু বানাইতে হবে। ওই যে ফরাসি পীর সাহেব আছেন যে আপনাদের সবার গুরু, যার কথা এখন বাংলাদেশ চলে বলে অনেকে বিশ্বাস করে, এই লোকগুলা কিন্তু আসলে পপুলিস্ট, ঠিক আছে, এবং ভয়ঙ্কর পপুলিস্ট। এরা আপনাদের ভিতরে এই এনসিপির ভিতরে এই বিষগুলো ঢুকায় দেয় যে রয়্যাল লোক। আমি গ্রামের মানুষকে বলতে শুনি যে উনি হচ্ছে রয়্যাল লোক। আপনারা রয়্যাল লোকের সাথে কখনো বসছেন, দেখছেন, দেখতে কেমন, খায় কি খায় না? আমি ভারতীয় বন্ধুদের সাথে একদিন কথা বলতেছিলাম, তো বলে যে বাংলাদেশের যে পরিমাণ মিডিয়াতে মানে যেভাবে বানায় দিচ্ছে, আমাদের প্রচারণা করা লাগে না। তার মানে একটা মানুষকে আপনারা চাইলে বানাই দিচ্ছেন, এনিমি বানাই দিচ্ছেন। এটা হচ্ছে যে আপনি বাংলাদেশি আর সে বাট ইন্ডিয়ার লোক। এইটাই হচ্ছে পপুলিস্টদের আইডিয়া। একইভাবে জেলেনস্কি করতেছে এখন, যে রাশিয়ানরা এটা করতেছে, রাশিয়ান ঠেকাও, হুইচ ইজ অ্যালার্মিং। আমার ভয়টা কোথায়? আমার ভয়টা হচ্ছে যে এই একইভাবে কিন্তু এদের যারা গুরুজন, এই গুরুরা কিন্তু জানে, তারা চিলি, আর্জেন্টিনা এগুলোকে স্টাডি করে, তারা কোরিয়া বা অস্ট্রেলিয়া, জাপান এগুলো স্টাডি করি, তো এদেরকে এই সমস্ত পরিকল্পনা দেয়। তারা এগুলো পত্রিকায় আসছে, সেখান থেকে বলতেছি, বা টার্কি দেখে, ইরান দেখে, পাকিস্তান দেখে, এই সমস্ত বিভিন্ন মডেল দেয়। কিন্তু একটা জিনিস হয় কি, যে আপনি যখন বইপত্র পড়েন না, ওইটার সাথে বাংলাদেশের মানুষের যে রুচিবোধ বা পরিবর্তন, এগুলো কিন্তু ডিফারেন্ট। সে একসময় ফ্যাসিনেটেড হয়, একসময় কিন্তু ঠিকই বাড়ির থেকে যে ইলিশ মাছটা উঠাই নিয়ে চলে আসে, শেখ হাসিনা যেরকম পাঙ্গাস মাছ নিয়ে চলে আসছে। আমি এটা ভয় পাই। আমি চাই যে এটা হইলে দীর্ঘমেয়াদে যে সংকট আপনি তৈরি হয়ে যাবে, জেলেনস্কির মতো যে আপনি একটা যুদ্ধ বাধাই দিবেন না মিয়ানমারের সাথে, আপনি ক্ষমতায় এসে আপনার সুবিধার্থে, বা টার্কির মতো আপনি হয়ে যাবেন না, এই নিশ্চয়তাটা নাই। আপনি দেখেন, এই যে বানাইছেন না, ইন্ডিয়া আউট সোকল্ড মুভমেন্ট করছেন না, যে পপুলিস্ট রাজনীতির সাথে এই মবতন্ত্র, মবোক্রেসি, ইট ইজ ইন্টারটুইন, মানে একটা আর একটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং এইটা বাংলাদেশকে একটা আনস্টেবল রাষ্ট্র তৈরি করে দেবে। এটা আফগানিস্তানের মতো হবে না। আফগানিস্তান ইজ ওয়ে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আফগানিস্তান বলে না যে আফগানিস্তান হবে না, একজন দেখছে আমার আশরাফ কায়সার ভাই লিখছে আফগানিস্তান না, ভাই আফগানিস্তান সুযোগই নাই। পপুলিজমের ফলে যেটা হয়, মানে খুবই কনসার্নিং, সেটা হচ্ছে পপুলিজমের কারণে ভয়ঙ্করভাবে ডিপলিটিসাইজেশন হয়। আসে না, হঠাৎ করে আসে চাটামবাজ লোক, তার পিসিপি আর আপনি জানেন না, ব্যাকগ্রাউন্ড জানেন না, ওই যে আপনাদের রিয়াদের মতো বড় বড় চাটামবাজি করে আর ওইদিকে টাকা নিয়ে ঘুষ নেয়, এই মানুষগুলো তখন ক্ষমতায় চলে আসে। তার যে গঠন, তার যে বেড়ে ওঠা, এগুলার কোনো হিসাব থাকে না। এটা খুব ভয়ঙ্কর। আপনার কাজ, পপুলিজমের আরও একটা বড় ভয়ঙ্কর দিক হচ্ছে এটা আপনাকে যে জায়গায় নিয়ে যাবে, যে প্রত্যেকটা মুহূর্তে এনিমি তৈরি করবে। ভারতের মতো, ভারতে না, আমি বলছি ভারতের মতো বলতে নরেন্দ্র মোদীর মতো, মানে সে যে সবসময় একটা এনিমি তৈরি করে, এই এনিমি তৈরি করার খেলা বাংলাদেশের মতো দেশে এফোর্ড করতে পারে না। আমি এনসিপির অনেককে খুবই পছন্দ করি, অনেকে আমার কাছে আসেন, আমার সাথে ফোনে কথা বলেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা পপুলিস্ট দল হয়েন না। যারা আজকে আপনাদেরকে এই সমস্ত পরামর্শ দিচ্ছে, তারা আপনাদেরকে ক্ষতি করছে। আপনারা একটা ইনসাফের জন্য লড়াই করেন। সত্যিকার অর্থে অনেক বিষয় আছে বাংলাদেশের, আমরা এই কাজটুকু নিয়ে আপনি করেন,
একটা বিষয় নিয়ে আপনারা কাজ করেন, একটা বিষয়কে ফোকাস করে, একটা আইডিয়াকে ফোকাস করে আপনারা করেন। পপুলিস্ট দল হবেন, ওই যে শোনা যায় যে এখন অনেক ইসলামিস্ট দল মিলে একটা পপুলিস্ট দল করার চেষ্টা করতেছে, হ্যাঁ, যাদের হয়তো ইমাম হবেন, অনেকে ধারণা করেন যে মাহমুদুর রহমান সাহেব। এই কাজগুলো করতে যায় না, বাংলাদেশে শেষ হয়ে যাবেন। এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ছিল, তারা দাঁড়াই নাই, তারা ইচ্ছা করে দাঁড়ায় নাই, কারণ তারা একটা সময় নিজেদেরকে চিট ফিল করছে। তারা দাঁড়াইতে পারতো না তা না, দাঁড়াইতে পারতো, তারা আস্তে করে সরে গেছে, চোরাবালির মতো তারা হারাই গেছে। পপুলিস্ট দল করার এই যে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে খুব সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা চেষ্টা। এটার বদলে একটা আইডিয়া কিনে আপনারা কাজ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা করেন, অবশ্যই আমাদেরকে সাথে পাবেন। আর তা না হলে মোদির পথ হাঁটলে, আর যাই হোক, বাংলাদেশের মানুষ একসময় না একসময় বুঝবে। যারা এই ভিডিও দেখতেছে তারা তো অন্তত বুঝলো, সময় হলে আপনাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে। সেদিনটা আমি দেখতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।